আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। তোমাদের আজকে আরেকটা অনুশীলনীর প্রশ্ন সমাধান ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা বায়োলজির কোষ রসায়ন চ্যাপ্টারটার অনুশীলনীর বিভিন্ন বইয়ের যত অনুশীলনীর প্রশ্ন আছে সেগুলো কিভাবে লজিক্যালি থিঙ্ক করে উত্তর করব, কিভাবে উত্তর করলে আমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে এবং ওভারঅল পড়াশোনাটাও হয়ে গেল। আমাদের অনুশীলনী প্লাস যেই বইটা সেই বইটা সলভ হয়ে গেল এই ক্লাসটা করলে। সো 2x স্পিড দিয়ে করে ফেলতে পারো। এমনিতেও আমি দেখা যাবে যে দ্রুতই কথা বলতেছি। সো আশা করি আমাদের দ্রুতই শেষ হয়ে যাবে এটা। সো আমি মুশফিক সাদিদ প্রাপ্য তোমাদেরকে আজকে এই ক্লাসটা নিব। কোষের রাসায়নিক গঠনের কত শতাংশ পানি? আমরা জানি যে কোষের প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ করে, মানে প্রোটোপ্লাজমের একটা পানির হিসাব দেওয়া আছে বইতে, আর একটা হলো সাইটোপ্লাজমের পানির হিসাব দেওয়া আছে। সো এখন প্রোটোপ্লাজমের যে পানির হিসাব এটা দেওয়া ছিল হাসান স্যারের বইতে 70 থেকে 90%, আরেকটা জায়গায় আর সাইটোপ্লাজমের যে পানির পার্সেন্ট সেটা দেওয়া ছিল 65 থেকে 96%। এখন কথা হলো এটা আলিম স্যারের বই থেকে আসছে এবং হাসান স্যারের বইতে এইভাবে কোথাও লেখা নাই যে কোষের রাসায়নিক গঠনে শতকরা কত শতাংশ পানি। সো আমি প্রশ্ন দেখে বুঝতেছি যে এটা আসলে হাসান স্যারের বইয়ের প্রশ্ন না। তো এখন কথা হলো যে এটার উত্তর কত নিচে জানো? আলিম স্যারের বইতে, আলিম স্যারের বইতে এটা উত্তর দেওয়া 80%। সো 70 আর 90 যেহেতু রেঞ্জে নাই, তার মানে তুমি ভাবো যে রেঞ্জের মাঝামাঝিটা 70-90, যেহেতু রেঞ্জ নাই তাহলে কি এভারেজ দিতে হয়, গড় দিতে হয়। সো এটা হলো 80%। এরপরে দেখি উদ্ভিদ জগতে বিভিন্ন তন্তু নিজের কোনটা দিয়ে গঠিত? তন্তু, ফাইবার, যেগুলো নাকি আমরা রাফেজ হিসেবে খাই, আমাদের পেটে হজম হয় না। এগুলো আমরা জানি, যেহেতু হজম হয় না দ্যাট মিন্স এগুলো হলো সেলুলোজ। বাকি সবগুলোই হজম হয়ে যায়, বাকিগুলো ফাইবার হয় না। স্যাকারিন, হেপারিন কোন ধরনের পদার্থ? এটা তোমাদের কাছে হয়তো নতুন লাগতে পারে যে হেপারিন কোন ধরনের পদার্থ, পড়ি নাই দেখেই ভয় পেয়ে গেলে সমস্যা। এই প্রশ্ন দেখে সাহসের সাথে আগায় যেতে হবে, কারণ দেখো স্যাকারিন, স্যাকারাইড এগুলো আমরা জানি। স্যাকারাইন বা স্যাকারাইড বলতে বোঝায়, স্যাকারিন বা স্যাকারাইড বলতে চিনি টাইপের সাবস্টেন্স বোঝায়। সো তার মানে আলটিমেটলি এটা হলো শর্করা, যেহেতু একটা তুমি পারো, হেপারিন হয়তো তুমি পারো না, আর না পারারই কথা। সো তাহলে হেপারিনটা যেহেতু স্যাকারিন শর্করা, এটাই দিয়ে দাও, হেপারিনও আসলেই শর্করা। ঠিক আছে, হেপারিন শর্করা। আচ্ছা, তারপরে হেপারিন কি ছিল? ওই যে রক্ত যেন জমাট না বাঁধে রক্তনালীর ভিতরে, সেই জন্য বের হতো, তাই না? হেপারিন বের হতো বেজোফিল সেল থেকে, হেপারিন হিস্টামিন। আচ্ছা, সো কোনটি ইক্ষু আর বিটের চিনি? আচ্ছা দেখো, যেহেতু বলতেছে চিনি বলেই দিছে, তো চিনি যেহেতু, তার মানে এটা হলো সুক্রোজ, আমরা বুঝাই গেছি। আর আখের থেকে তো আখের চিনি আমরা বের করি, সেটা হলো সুক্রোজ, তাহলে এটা হবে উত্তর সুক্রোজ। তাহলে এগুলো সহজ সহজ প্রশ্ন। কোন জৈব যৌগটি জীবমণ্ডলে সর্বাধিক পরিমাণ পাওয়া যায়? যেহেতু প্রাণী বলে নাই, জীব বলছে, সো উদ্ভিদ তো অনেক কিছু আছে, আর উদ্ভিদের বডিতে ওভারঅল সব কিছু মিলায় যদি আমরা হিসাব করি, সেলুলোজ সব থেকে বেশি পাওয়া যায়, কারণ হলো এটা উদ্ভিদ, সব কয়টা উদ্ভিদে তুমি সেলুলোজ পাবা এবং খুবই বেশি পরিমাণে তুমি সেলুলোজ পাবা। ঠিক আছে, তো তাহলে সেলুলোজ হবে উত্তর। নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? একই কথা, উদ্ভিদের দেহে তো আমাদের মতন হাড্ডি নাই, ওদের কঙ্কাল হিসেবে কাজ করে হলো সেলুলোজ, ওদের সেলুলোজের উপরেই ভর করে ওরা দাঁড়ায় থাকে। সো উত্তর হবে সেলুলোজ। বাকিগুলো কিন্তু সবই নরম নরম, ওগুলো কঙ্কাল হিসেবে কাজ করবে না, ভার বহন করতে পারবে না। নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদের এরিথ্রোজ 4 ফসফেট হিসেবে থাকে? সেম কথা, প্রশ্ন দেখে ঘাবড়ায় গেলে তুমি ওখানেই শেষ। আর তুমি যদি প্রশ্ন দেখে না ঘাবড়াও, এটা আসলে খুবই দুধভাত একটা প্রশ্ন। এরিথ্রোজ 4 ফসফেট হিসেবে থাকে কোনটা? ভাই এরিথ্রোজ তো, এরিথ্রোজের সাথেই তো তুমি ফসফেট যোগ করলে সেটা হবে এরিথ্রোজ 4 ফসফেট, তাই না? যে 4 নাম্বার কার্বনে তুমি যখন ফসফরাস যুক্ত করবা তখন হলো সেটা হয়ে যাবে এরিথ্রোজ 4 ফসফেট। তার মানে আমাদের এরিথ্রোজ খুঁজতে হবে। তো যারা পড়াশোনা করছো, করে এই ক্লাসটা করতে আসছো, তারা জানো যে এরিথ্রোজ হলো 4 কার্বন বিশিষ্ট যৌগ। সো প্রথমটা কি হবে? হবে না। প্রথমটা হলো 3 কার্বন বিশিষ্ট ট্রাইওজ, তাই না? তারপরেরটা হলো টেট্রোজ, টেট্রোজের এক্সাম্পল হলো এরিথ্রোজ। আসলে আমরা উত্তর পেয়ে গেছি। পরেরটা হলো কি? পরেরটা 5 কার্বন বিশিষ্ট, সো পরেরটা হবে না, এটা হলো পেন্টোজ। তারপরটা হলো হেক্সোজ। সো এরিথ্রোজ হলো 4 কার্বন বিশিষ্ট। আর একটু যদি জেনে রাখি যে 4 কার্বন বিশিষ্ট কয়েকটা আছে, সেগুলোর উদাহরণ কিভাবে মনে রাখবো? 4 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট গুলো আছে, এটা মনে রাখার মানে টেকনিক হলো এ ডক্টর জনি। ঠিক আছে, একটু পরে আমাদের কাজে লাগবে দেখে ছন্দটা পড়াইতেছি। এ ডক্টর জনি, হোয়াট ইজ এ ডক্টর জনি? এ দিয়ে মনে রাখবা অ্যারাবিনোজ। ঠিক আছে, এ দিয়ে মনে রাখবা অ্যারাবিনোজ। তারপরে ডি দিয়ে মনে রাখবা ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। তারপরে আর দিয়ে হলো রাইবোজ, সেগুলো ডিএনএ আর আরএনএ তে কাজে লাগে। ডিঅক্সিরাইবোজ ডিএনএ তে, রাইবোজ হলো আরএনএ তে। আর জে দিয়ে হলো জাইলুলোজ। ঠিক আছে, জে যদিও না, জাইলুলোজের বানান হয় এক্স দিয়ে, সো জাইলুলোজ, তাই না? জাইলুলোজ। তাহলে এই যে এই কয়টা, এই 4টা জিনিস হলো তোমার
রাইবোজের সাথে রাইবোলোজ আছে। এই ৪-৫টা জিনিস হলো তোমার ৪ কার্বন বিশিষ্ট বা টেট্রোজ। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? এইটা। আচ্ছা। হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে কোনটা? আমরা যদি কার্বোহাইড্রেটের কাজ মনোযোগ দিয়ে পড়ে থাকি, তাহলে জানি যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। তো একটু এক্সট্রা নলেজ যদি দিয়ে রাখি, ওই যে মিউসিন, মিউকাস, পিচ্ছিলকারক পদার্থ এগুলোও কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে। সো পিচ্ছিলকারক টাইপের যেসব পদার্থগুলো আছে ইউজুয়ালি সেগুলো কার্বোহাইড্রেটের আন্ডারেই আমরা দেখছি যে কয়বার বইতে দেখছি। বিজারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং, নন রিডিউসিং। তো ভাই তার মানে কি বিজারণক্ষম, অবিজারণক্ষম ২ ভাগে ভাগ করা যায়। সো এই ২ ভাগেই রিডিউসিং, নন রিডিউসিং। সো গেল। আজিবুর স্যারের বই বলে যে উত্তর চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা এরকম না। দেখবা হাসান স্যারের বই পড়েই তুমি এগুলো সব কভার করতে পারতেছো। সো তোমরা টেনশন করো না, এই ক্লাসগুলো করে আরো কনফিডেন্ট হও যে আমি হাসান স্যার যত ভালো করে পারবো, বাইরের রাইটারের বইয়ের পড়া একই। 80% 90% একই। হয়তো 10% একটু এদিক ওদিক ইনফরমেশন আছে। আচ্ছা। পাকা আঙ্গুরে গ্লুকোজ কত থাকে? এটাও হাসান স্যারের বইতে আছে ১২ থেকে ৩০ ভাগ। ঠিক আছে? ১২ থেকে ৩০ ভাগ। এইটা আসলে এমনিতেই মনে রাখার জিনিস। ৩ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা? আমরা জানি ৩ কার্বন বিশিষ্ট কি? গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাই না? ২ টাই আছে। ট্রায়োজ আছে ২ টা, গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। সো যেহেতু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন অপশনে নাই, গ্লিসারলডিহাইড, এরিথ্রোজ হলো ৪ কার্বন বিশিষ্ট, রাইবোজও ৪ কার্বন বিশিষ্ট, ডিঅক্সিরাইবোজও ৪ কার্বন বিশিষ্ট। মাত্রই দেখলাম আমরা। সো তাহলে এখানে ট্রায়োজ আছে ৩ কার্বন বিশিষ্ট গ্লিসারলডিহাইড। নিচের কোনটা? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? এখন কিন্তু কার্বনের হিসাব না। এখন হলো ২ টা মনোস্যাকারাইড মিলিত হয়ে ডাইস্যাকারাইড তৈরি হয়। তাহলে একটা মনোস্যাকারাইড প্লাস আরেকটা মনোস্যাকারাইড মিলিত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করবে। সো দেখি গ্লাইকোজেন। গ্লাইকোজেন আসলে পলিস্যাকারাইড। গ্লাইকোজেন একটা, ওর ভিতরে অনেকগুলো হলো তোমার গ্লুকোজ থাকে। স্টার্চ পলিস্যাকারাইড। র‍্যাফিনোজ হলো ট্রাইস্যাকারাইড। র‍্যাফিনোজের ভিতরে ৩ টা মনোস্যাকারাইড থাকে, তাই না? গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। আর সেলোবায়োজ হলো ডাইস্যাকারাইড। কারণ কি আমরা জানি, যারা পড়ছো তারা জানো যে সেলোবায়োজের ভিতরে ২ টা গ্লুকোজ থাকে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে যেহেতু ২ টা মনোস্যাকারাইড, গ্লুকোজ তো মনোস্যাকারাইড, তাহলে ২ টা গ্লুকোজ থাকে। তাহলে সেটা হবে কি? ডাইস্যাকারাইড। এবং এটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে। তাহলে সেলোবায়োজ হলো এখানকার ডাইস্যাকারাইড। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা? দেখো প্রশ্ন দেখে মনে হচ্ছে আরে ভাই মাথাটা তো আউলায় গেছে। ভাই সহজ প্রশ্ন, প্রশ্নের আসল পার্ট হলো লাস্টের অংশ। সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা? সো তার মানে দেখো তুমি যদি প্রশ্ন দেখে শেষ পর্যন্ত না পড়ো, প্রশ্ন দেখে যদি বোঝার ট্রাই না করো, যাচ্ছে চাইছে এটা কি বা অপশন না দেখো, তাহলে তুমি দেখবে যে মনে হবে যে আসলে কঠিন, কিন্তু আসলে পরীক্ষাটা হয়তো সহজ ছিল। তুমি পারা প্রশ্ন কতগুলো এভাবে ভুল করছো বা ছেড়ে দিছো। সো সুক্রোজের রাসায়নিক সংকেত আমরা সবাই জানি যে যেহেতু ডাইস্যাকারাইড, তাহলে ২ টা গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলিত হয়, বাট মিলিত হওয়ার পরে এখনো পানি বের হয়ে যায়। সো তার মানে C12H22O11 এটা হলো এখানকার সংকেত। এই যে এইটা হলো কি? এটা গ্লুকোজ বা ফ্রুক্টোজের সংকেত। আইদার গ্লুকোজ অথবা ফ্রুক্টোজের সংকেত হলো এইটা। তারপরে এটা তো সুক্রোজের সংকেত। এটাগুলো সবই চেনাই দিয়ে। এটা হলো স্টার্চের সংকেত। একটু পরে একটা এমসিকিউতে জিজ্ঞেস করবো স্টার্চের সংকেত কি, তখন মনে রাখতে হবে যে স্টার্চের সংকেত হলো কি? স্টার্চ হলো পলিস্যাকারাইড। সো ওই যে N থাকবে, ভিতরে পানি বের হয়ে যাচ্ছে, দেখে হাইড্রোজেন ২ টা কম আর হলো অক্সিজেন ১ টা কম। পানি বের হয়ে যায় প্রত্যেকবার বন্ধন তৈরি করার সময়, পানি বের হয়ে যায়। আর নিচেরটা আসলে ওইরকম কোনো কিছু এক্সিস্ট করে না। নিচেরটা জাস্ট এমনি হুদাই দিয়ে রাখা হইছে। সো তাহলে আমরা দেখলাম সুক্রোজের সংকেত। সকল প্রকার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদে কোনটা থাকে? আচ্ছা, সালোক সংশ্লেষণের ফলে আমরা জানি যে কি হয়? একটা গাছ ধরো সালোক সংশ্লেষণ করলো, সালোক সংশ্লেষণের ফলে পাতার মধ্যে গ্লুকোজ তৈরি হলো। সো পাতার মধ্যে গ্লুকোজ তৈরি হলো। সমস্যা কি জানো? সমস্যা না আসলে, গ্লুকোজ তৈরি করলাম, এই গ্লুকোজটা আমরা শ্বসনে ইউজ করব, তাই না? এনার্জি তৈরি করব, এটিপি তৈরি করব। হ্যাঁ, প্রবলেমটা হবে এখান থেকে, যখন তুমি এটিপিটা তৈরি করলা, তো এই গ্লুকোজের চাহিদা তো সবারই আছে, পাতায় দিলে তো হবে না, একেবারে শিকড় পর্যন্ত আসতে হবে। এখন তুমি গ্লুকোজটাকে মনে করো যে সিঙ্গেল একটা বিস্কুটের মতো। সো বিস্কুট যদি খোলা থাকে, ধরো যে এখানে আমি একটা বিস্কুট নিলাম, নিয়ে এখান থেকে হেঁটে হেঁটে এই রুমের ভিতর দিয়ে আমি ভাবলাম যে আজকে এই অনেক দূরে নিয়ে যাব, বা ধরো যে আমি এখন ৪ তলায় আছি, মনে করলাম যে আমি ৪ তলা পুরাটা ঘুরে এটা ৫ তলায় নিয়ে যাব। যেতে যেতেই দেখা যাবে ২-৩টা বিস্কুট থাকলে বা খোলা বিস্কুট থাকলে সবাই বলবে যে দেখি একটা করে খাই, একটা করে খাই, খেয়ে খেয়ে বিস্কুট শেষ হয়ে যাবে। সো এই জায়গা থেকে যদি গ্লুকোজ আকারে শিকড় পর্যন্ত পাঠাই, তখন দেখা যাবে এ বলবে আরে ভাই একটু আমাকে দিয়ে যাও না, তুমি আমাকে দিবা না, এ বলবে আমাকে দাও না, এ বলবে আমাকে দাও না। সো দিতে দিতে গ্লুকোজ শেষ হয়ে যাবে, শিকড় পর্যন্ত যেতে পারবে না। শিকড় পর্যন্ত যদি না যায়, তাহলে উদ্ভিদের শিকড় মারা গেলে আর উদ্ভিদ থেকে কি করবে? মানে উদ্ভিদ আর কিভাবে বেঁচে থাকবে? সো তখন করা হয় কি? গ্লুকোজগুলোকে একটু ছোট ছোট প্যাকেট করা হয়। তোমার যদি গ্লুকোজ মানে বিস্কুট বাসায় প্যাকেট করা থাকে, প্যাকেট খুলতে গেলে চিন্তা করবা আম্মু কি বকা দিবে কিনা। সো তার মানে গ্লুকোজগুলো যে প্যাকেট করা থাকে, সেই গ্লুকোজগুলো হয়ে যায়, তাহলে গ্লুকোজগুলো আসলে গ্লুকোজ আকারে পরিবাহিত হয় না, গ্লুকোজগুলো সুক্রোজ
করে নেওয়া হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ করে, তারপরে সেই সুক্রোজটা প্যাকেট তুমি আসলে খুলবা না, সুক্রোজ এই পর্যন্ত পৌঁছানো হয়, যার কাছে প্যাকেটটা যাওয়ার কথা তার কাছে গেলে তারপরে সে খুলে খাবে, অর্থাৎ গ্লুকোজে কনভার্ট করে শক্তি তৈরি করবে। সো তাহলে শালক সংশ্লেষণকারী উদ্ভিদে সুক্রোজ থাকা মাস্ট, ভাই বাকিগুলো থাকলে থাকলো, না থাকলে না থাকলে, ইউজুয়ালি থাকে না, ল্যাকটোজ থাকে দুধে, তো এই মল্টোজ টল্টোজও থাকে না, বাট সুক্রোজ মাস্ট থাকবেই থাকবে। কমপক্ষে কতটা মনোস্যাকারাইড পলিমারভুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করে? আমরা জানি যে একটা থাকলে, একটা স্যাকারাইড থাকলে তাকে বলি আমরা মনোস্যাকারাইড। যদি দুইটা স্যাকারাইড একসাথে মিলে তাদেরকে বলি ডাইস্যাকারাইড। আর যদি হলো 3 থেকে 10টা স্যাকারাইড একসাথে মিলিত হয় তখন তাদেরকে বলি আমরা, আচ্ছা উল্টায় লিখে ফেললাম, 3 থেকে 10টা যদি একসাথে হয় তখন আমরা তাকে বলি অলিগোস্যাকারাইড, ঠিক আছে? আর 10 বা 10-এর বেশি যদি হয়, ইউজুয়ালি বইতে লেখা আছে 10-এর বেশি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে পলিস্যাকারাইড বলে। এখন এইগুলার মধ্যে অপশনের মধ্যে 10-এর বেশি তো নাই, বেস্ট তাহলে কোনটা হবে? তুমি তো 5, 6, 8 দেওয়া বেস্ট হবে না, বেস্ট হবে 10 দিলে তুমি সেফ, তাই না? আমাদের পরীক্ষায় সবসময় মানে আমাদের চিন্তা করতে হবে একটা উত্তর থাকবেই, ব্ল্যাঙ্ক থাকবে, বা এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। সো বেস্ট উত্তর যেটা সেটা তুমি দাও, এখানে ভুল টুল না, এটা হলো ডিরেক্ট আজিবুর স্যারের বইতে 10 দেওয়া, কিন্তু তুমি লজিক্যালি 10 কিন্তু অলিগোর ভিতরে চলে আসে। সো ওইরকম করা যাবে না, ফ্লেক্সিবল হতে হবে। পরীক্ষায় উত্তর চাচ্ছে কোনটা সেটা বুঝে নাম্বার পেতে হবে, ঠিক আছে? একেবারে রিজিড হওয়া যাবে না যে হুবহু মিলতেছে না, হুবহু মনে পড়তেছে না, আমি দাগাবো না। এটা করাটা একটু বোকামি হবে। ওকে, আচ্ছা, সবচেয়ে বেশি সেলুলোজ কোনটিতে থাকে? আচ্ছা, আমাদের একটা ছন্দ পড়তে হবে এখানে, ঠিক আছে? তুলি, তুলি কার মাতা, তুলি কার মাতা, ঠিক আছে? তুলি কার মা, এটা প্রশ্ন করা জিজ্ঞেস করা হয়েছে। তুলি দিয়ে হলো তুলা, তুলা হলো, তুলাতে সেলুলোজ থাকে 94%, লিনেনে সেলুলোজ থাকে 90%। লিনেনের সাথে একটু ছোট্ট করে মনে রাখো, লিনেনের সাথে আর তন্তু আছে, লিনেন একরকম তন্তু, সো তন্তুতেও থাকে 90%। কা দিয়ে হলো কাঠ, কাঠে থাকে হলো 60%, ঠিক আছে? কাঠে থাকে 60%, মাটিতে থাকে 40 থেকে 70%, ঠিক আছে? আর তৃণলতাতে থাকে 30 থেকে 40%। সো মানে প্রথম রেঞ্জটা ধরছি, পরেরটা মানে এইগুলো সিঙ্গেল নাম্বার দেওয়া, আর এগুলো রেঞ্জে দেওয়া। সো রেঞ্জের প্রথম সংখ্যাটার দিকে আমরা ফোকাস করব, অপশন দেখলেই তখন চিনে যাব। আর হলো তন্তুতে, সরি, তৃণলতাতে থাকে 30 থেকে 40%। সো দেখো, এটা বেস্ট ওয়ে এটা মনে রাখার, তুলিকার মাতা। তাহলে এখানে কি জিজ্ঞেস করছে সবচেয়ে বেশি কোনটাতে থাকে? তুলাতে থাকে, তুলাতে থাকে, তো তুলা, তাহলে উত্তর হবে, দেখি দেখি ভাইয়ার টেকনিক কাজ করে কিনা। হ্যাঁ, টেকনিক কাজ করে গেছে। এবার চলো দেখি কোনটি মনোস্যাকারাইড। আহ মনোস্যাকারাইড দেখি, রাইবোজ, রাইবোজ হলো একটা মনোস্যাকারাইড। রাইবোজ কি কোনো দুইটা জিনিস মিলে তৈরি হয়েছে? না, রাইবোজ একটা 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, ঠিক আছে? পেন্টোজ, সরি 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। সেটা হলো তোমার কি, রাইবোজ হলো 4 কার্বন বিশিষ্ট সরি সরি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, হ্যাঁ পেন্টোজ। আচ্ছা, 4 কার্বন বিশিষ্ট ছিল এরিথ্রোজ, ওকে। আচ্ছা, এখন যদি আসি আমরা, সেটা হলো তোমার, একটু আগে কি একটা জিনিস, একটু তাহলে একটা ছন্দ যে দিলাম এটা মনে হয় একটু কথা বলতে বলতে ভুল বলে ফেলছিলাম। চলো দেখে আসি সেটা হলো কি। হ্যাঁ, এইটা একটু ভুল বলে ফেলছিলাম। সেটা হলো কি, 4 কার্বন বিশিষ্ট, এটা ভুল বলে ফেলছিলাম। এইটা তো হ্যাঁ, এরিথ্রোজ 4 কার্বন বিশিষ্ট, আসলে ছন্দ যে দিয়ে ফেলছে আমি নিজেও খেয়াল করি না যে ছন্দের মধ্যে আমার এরিথ্রোজ কই গেল। এটা হলো এরিথ্রোজ 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট আরেকটা আছে এরিথ্রোলোজ। আর এখানে যেটা ছন্দ দিছিলাম আমি আসলে তখন খেয়াল করি নাই, ছন্দ দিছিলাম 5 কার্বনের ছন্দ দিছিলাম। এখন যে মনে পড়লো, আরে তাই তো, আমি রাইবোজ রে এর আগে তো 4 কার্বন বিশিষ্ট বলে আসলাম। তাহলে এখানে যেগুলো, এই যে তাহলে এটা 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, বাট ওই যে এ ডক্টর জনি ওটা হলো 5 কার্বনের ছন্দ, ঠিক আছে? ওটা হলো 5 কার্বনের ছন্দ। সো এরিথ্রোজ 4 কার্বন, রাইবোজ ডিঅক্সিরাইবোজ এগুলো হলো 5 কার্বন। ওকে, রাইবোজ ডিঅক্সিরাইবোজ এগুলো হলো 5 কার্বন। সো যারা এই পর্যন্ত আসছো আমি এক্সট্রিমলি সরি, এটা হলো একটু স্লিপ হয়ে গেছে, কথা বলতে বলতে আসলে খেয়াল করি নাই যে আরে এটাই তো হবে, এরকম চিন্তা করে করে ফেলছি। আচ্ছা, সো কই যেন গেল, আমরা তুলিকার মাতা এখানে ছিলাম। আচ্ছা হ্যাঁ, তাই তো, রাইবোজ হলো 5 কার্বন, কি বোকার মতো ভুল করছি দেখো। আচ্ছা, এবার চলো দেখি, মল্টোজ, মল্টোজ হলো একটা ডাইস্যাকারাইড। মল্টোজ হলো গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে আলফা আলফা 1,4 বন্ধনী দিয়ে মল্টোজ হচ্ছে। আচ্ছা, সেলোবাইজ যেটা, সেলোবাইজ হলো গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে, অর্থাৎ হলো ডাইস্যাকারাইড হচ্ছে, যেটা নাকি বিটা 1,4 বন্ধনী দিয়ে হচ্ছে। সুক্রোজ কি, সুক্রোজ হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, আলফা 1,4 বন্ধনী দিয়ে বন্ধনটা তৈরি হচ্ছে। আচ্ছা, সো তার মানে একমাত্র মনোস্যাকারাইড এখানে যে কারো মিশ্রণে তৈরি হয় নাই সেটা হলো রাইবোজ, এটা হলো 5 কার্বন বিশিষ্ট, ওকে, রাইবোজ। আচ্ছা গেল, কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণ যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করে? মাত্রই বললাম গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যুক্ত হয়, এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ, তাহলে সমপরিমাণ। গ্লাইকোসাইডিক বন্ধনী কাদের দেখা যাবে?
কার্বোহাইড্রেটে দেখা যায়, প্রোটিনে দেখা যায় পেপটাইড বন্ধনী, লিপিডে দেখা যায় এস্টার বন্ধনী। আর এনজাইম যেহেতু এক প্রকার প্রোটিন, তাহলে এনজাইমেও তুমি পেপটাইড বন্ধনীই পাবা। তাহলে এগুলো কি? এটা হলো পেপটাইড, একটু লিখে দিই তাহলে চোখে ভাসবে, পেপটাইড। আর লিপিড কিন্তু কোনো পলিমার না, আমি অনেকবার বলি, লিপিডে হলো তুমি এস্টার বন্ড পাবা, ঠিক আছে? আর কার্বোহাইড্রেটে তুমি গ্লাইকোসাইডিক বন্ড পাবা। কোনটি অবিজারক শর্করা? অবিজারক শর্করা মানে ইউজুয়ালি মনোস্যাকারাইড সবগুলোই বিজারক শর্করা হয়। তাহলে আমাদের আসলে অবিজারক শর্করা বললে কি খুঁজতে হবে জানো? কোনটা মনোস্যাকারাইড না? এই যে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, তাহলে এটা কি হবে? বিজারক শর্করা, না রিডিউসিং সুগার। রাইবোজ একটা 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, তাহলে রিডিউসিং সুগার। ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড 6 কার্বন বিশিষ্ট, রিডিউসিং সুগার। সরি, ফ্রুক্টোজ, হ্যাঁ। আর সুক্রোজ যেটা, সুক্রোজ হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলিত হয়েছে। সো যখন মিলনটা হইছে, বন্ধনটা তৈরি করছে গ্লাইকোসাইডিক, তখন এদের কার্যকরী মূলক যেটা ছিল সেটা হলো মানে ঢাকা পড়ে গেছে, সেটা হলো বন্ধনের মধ্যে অংশ নিয়ে ফেলছে। সো ওর রিডিউসিং প্রপার্টি, বিজারণ ক্ষমতা চলে গেছে। সো তার মানে এটা অবিজারক হয়ে গেছে সুক্রোজ, ঠিক আছে? তবে ওই যে বাকি যেটা আছে মল্টোজ আর সেলোবায়াস আছে, ওরা কিন্তু আবার একটু একটু বিজারণ করতে পারে। সো একটু খেয়াল রেখো, ইউজুয়ালি মনোস্যাকারাইড বাদে সবাই হলো অবিজারকই হওয়ার কথা, বাট হলো ওই যে সেলোবায়াস আর মল্টোজ একটু ব্যতিক্রম আছে। ওকে, দেখে নিও। এবার যদি যাই, মনোস্যাকারাইড কোন ধরনের বন্ধন দিয়ে পরস্পর যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে? মনোস্যাকারাইড হলো কি বললাম মাত্র, কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, বাকি কোনোটাই হবে না। এই চ্যাপ্টারে গ্লাইকোসাইডিক, পেপটাইড, এস্টার, এই তিনটাই বন্ধনই আছে। আচ্ছা, নিচের কোনটা পেন্টোজ শর্করা নয়? এই যে এইটার জন্য আমি পড়াতে গিয়ে তখন ওইগুলোকে 4 কার্বন বলে ফেলছি। পেন্টোজের ছন্দ আমি কি দিলাম? এ ডক্টর জনি, ঠিক আছে? পেন্টোজের সংকেত দিলাম এ ডক্টর জনি। সো এ ডক্টর জনি, তাহলে দেখি রাইবোজ, ওকে, রাইবোজ হলো পেন্টোজ শর্করা। রাইবুলোজ, রাইবোজের ছোট ভাই রাইবুলোজ, মানে রাইবোজ হলো অ্যালডিহাইড মূলক থাকে, রাইবুলোজ সেম কাহিনী বাট হলো কিটোন মূলক থাকে। সো সেম। ডিঅক্সিরাইবোজ ডক্টর দেই, তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সো ওকে, ডিআরআর এগুলো হলো। তাহলে ফ্রুক্টোজ যেটা, ফ্রুক্টোজ হলো 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজের ভাই, ঠিক আছে? সো তাহলে ও হলো হেক্সোজ শর্করা, ফ্রুক্টোজ হবে এখানকার উত্তর। এবার আসি, গ্লুকোজের আলফা লিঙ্ক ওএইচ যুক্ত থাকে, এটা কি উপরে থাকে নাকি নিচে থাকে, এবং কয় নাম্বার কার্বনের উপরে নিচে থাকে? আচ্ছা, মনে রাখবা এখানে কাহিনী হবে সবসময় হলো 1 নাম্বার কার্বনে। সো ক আর খ এর মধ্যে উত্তর হবে আইদার 1 নাম্বারের উপরে নাহলে 1 নাম্বারের নিচে। আলফা আর বিটা ঝামেলা দেয় না? দেখো একটা টেকনিক শিখাই দিই। আলফা আর বিটা, আলফা হলো কি? আলফা হলো, যদি আমি এরকম একটু বড় করে আঁকি, দেখো তো আলফা হলো অনেকটা একটা মাছের মতো না? দেখি তো মাছের ছবিটা একটু কমপ্লিট করি, লেজ ডেজ আঁকায় দিই, দেখি তো আলফা হলো একটা মাছের মতো, যদিও বোমার মতন মনে হচ্ছে, ঠিক আছে? ধরলাম যে আলফা হলো একটা মাছের মতো। সো মাছ কি পানির নিচে থাকে? বা মাছ তো পানিতে থাকে, মানে নিচে থাকে, মাটিরও নিচে থাকে। সো সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে কিন্তু আলফাগুলো সবসময় নিচে হবে। আর বিটা দেখো তো, বিটাটাও যদি একটু বড় করে আঁকি, দেখো বিটা। সো বিটা কিন্তু আসলে এরকম করে একটা প্রজাপতি হয়ে যায়, ঠিক আছে? প্রজাপতি। সো প্রজাপতি কি, ধরো যে একটু ডিজাইন করে দিলাম, প্রজাপতি কি সবসময় উড়তে থাকে না? সো প্রজাপতি উড়ে তো উপর দিয়ে যায়, প্রজাপতি তো আর পানির ভিতরে যায় না। সো বিটা হবে উপরে, ঠিক আছে? বিটা হবে উপরে, আলফা হবে নিচে। সো আশা করি মনে থাকবে। এটা ইয়েও করে দিই, যারা হলো পিডিএফ দেখবা তারা যেন সহজে বুঝতে পারো। আচ্ছা, তাহলে 1 নাম্বার কার্বনেই হবে, বাট নিচে হবে কেন? আলফা হলো পানির মাছের মতো দেখতে। আচ্ছা, নিচের কোনটা রিডিউসিং সুগার নয়? ওই যে টেকনিক কি শিখাইলাম, যে আমরা দেখব মনোস্যাকারাইড না কোনটা, সেটাই হলো ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে, মানে সেটাই হওয়ার কথা, যে হলো রিডিউসিং সুগার না। তাহলে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, রাইবোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, সেলুলোজ হলো একটা পলিস্যাকারাইড। তাহলে সেলুলোজ রিডিউসিং সুগার না, রিডিউসিং প্রপার্টি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যখন বন্ধন তৈরি করছে। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা? এ ডক্টর জনি। তাহলে এ ডক্টর জনি আবারও লিখি, আবার বারবার স্যাড লাগতেছে যে এটা আমি ভুল করছিলাম। আচ্ছা, আশা করি ভুল কেউ শিখো নাই। এ ডক্টর জনি, তাহলে দেখি অ্যারাবিনোজ, দেখো প্রথম অপশনেই মিলে গেছে। এরিথ্রোজ হলো 4 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট, ম্যানোজো হলো 6 কার্বন বিশিষ্ট। সো তাহলে এখানে উত্তর হবে কি? অ্যারাবিনোজ। আচ্ছা, কর্ন বা গ্রেপ সুগার কোনটা? আমাদের এখন পরীক্ষায় ঝামেলা করে কি জানো, বা মাথায় ভুল হয় সবারই, কিন্তু সেম জায়গায়। আমারও যে জায়গায় ভুল হতো আমি শিওর তোমারও সেই জায়গায় ভুল হয়, কিন্তু আমার আর তোমার মধ্যে পার্থক্য কি? আমি সেটা এখনই ওভারকাম করে ফেলছি। তোমাদের মধ্যে অনেকে এটা ওভারকাম করবা, অনেকে চিন্তা করতেছো কিভাবে আমি এই ভুলগুলো শুধরাতে পারি, আর অনেকে হাল ছেড়ে দিবা। সো মানে সমস্যা সবারই থাকবে, আমারও ছিল, তোমারও ছিল, তোমার বন্ধুরও আছে। সেই সমস্যাটা তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো সেটা তোমার রেজাল্টে ডিফারেন্স করবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো দেখি গ্রেপ সুগার আর ফ্রুট সুগার। সো তাহলে এখন যদি আসি যে গ্রেপ সুগার, ফ্রুট সুগার, এই যে তোমার গ্রেপ সুগার, ফ্রুট সুগার,
এটা যদি আমরা দেখি মনে রাখবো যে জি দিয়ে গ্রেপ সুগার যেটা, সো জি দিয়ে তাহলে গ্রেপ সুগার হলো গ্লুকোজে থাকে, ঠিক আছে, গ্রেপ সুগার গ্লুকোজ থাকে গ্রেপ সুগারে। আর ফ্রুক্টোজ এফ দিয়ে তাহলে ফ্রুক্টোজ থাকবে হলো তোমার ফ্রুক্টোজ থাকবে ফ্রুট সুগারে। সো এখন কথা হলো যে ভাই কর্ন মানে কি? কর্ন মানে ভুট্টা। তো ভুট্টা তো আর সবজি, তাই না? ভুট্টা তো আর ফলের মধ্যে পড়তেছে না। সেই যদিও আমাদের গ্রেপ আছে দেখেই বলতে পারি, জাস্ট ইন কেস তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি যে ইনকেস খালি কর্ন সুগার দিছে, গ্রেপের তুমি মিলাইতে পারতেছ না, গ্রেপ সুগার প্রশ্নে লিখে নেয়, প্রশ্ন মনে করো যে খালি এইটুকু দিছে যে কর্ন সুগার কিসে কোনটি, তখন কি করবা? কর্ন তো ফ্রুট না, তাহলে এটা ফ্রুট যদি না হয় ফ্রুক্টোজ হবে না, গ্লুকোজ হবে। সো উত্তর কি হবে? উত্তর হবে গ্লুকোজ। ওকে, তাহলে গ্রেপ সুগার বা কর্ন সুগার এটা হলো গ্লুকোজ, গ দিয়ে গ্লুকোজ। ধান গম ভুট্টাতে কোন ধরনের শর্করা থাকে? ধান গম ভুট্টা, যদিও হলো কর্ন সুগার বলছে, এবার ভুট্টার আসল কাহিনী, ভুট্টা বাদ দাও। ধান আর গমে কি থাকে আমরা জানি? স্টার্চ থাকে, তাই না? খাই তো আমরা স্টার্চ, ভাত, আটা, এগুলো সব স্টার্চ খাই। সেলুলোজ খাই না, গ্লাইকোজেনও খাই না, গ্লাইকোজেন জমা হয়। সেলুলোজ হলো উদ্ভিদ দেহে থাকে, হজম করতে পারি না আমরা। আর গ্লুকোজ তো আর সরাসরি প্রকৃতি থেকে পাচ্ছি না, স্টার্চ পাই আমরা, তাই না? এটাও একটা পলিস্যাকারাইড, স্টার্চ পাই আমরা। আচ্ছা, নিচের কোনটা নিউক্লিক অ্যাসিডের উপাদান? আমরা জানি নিউক্লিক অ্যাসিডের উপাদান ডিএনএ আরএনএ, ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ থাকে, আরএনএ তে রাইবোজ থাকে। সো তাহলে এখানে অপশন কোনটা? ডিঅক্সিরাইবোজ যেহেতু নাই তাহলে রাইবোজ। নিউক্লিক অ্যাসিড বলছে, কোন নিউক্লিক অ্যাসিড সেটা বলে নাই, সো তাহলে শেষ আমাদের। স্টার্চের রাসায়নিক সংকেত কি? একটু আগে বললাম স্টার্চের রাসায়নিক সংকেত আমরা পাবো। সো আমরা সবাই জানি স্টার্চ একটা পলিস্যাকারাইড, তাহলে অবশ্যই এন গুলা হবে। সো তার মানে নিচের তিনটার মধ্যে উত্তর, প্রথমে আগে উপরেরটা বাদ দিয়ে, এটা হলো সুক্রোজের সংকেত, তাহলে এটা হবে না। এবার যদি দেখি যে কোনটা হবে, ওরা বন্ধন গঠন করার সময় প্রত্যেকবার C6H12, ইউজুয়ালি তো গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত C6H12O6। তো প্রত্যেকবার যখন ও বন্ধন করছে, যখন এরকম এন দিয়ে বুঝাইতেছে যে মাল্টিপল বন্ধন করছে, তখন ওর প্রত্যেকটা বন্ধনের সময় একটা করে পানি বের হয়ে গেছে। পানি বের হয়ে গেছে মানে কি? তাহলে আলটিমেটলি ওর হলো দেখতে কেমন হয়ে গেছে? ওর কার্বন ঠিকই আছে, বাট হাইড্রোজেন প্রত্যেকবার দুইটা করে কমে গেছে, আর অক্সিজেন একটা করে কমে গেছে, তাহলে ও দেখতে হয়ে যাবে এরকম। সো যেটা এটার সাথে মিলে, কোনটা মিলে? গ মিলে, তাহলে গ হবে উত্তর, বাকিগুলো একটাও মিলতেছে না, ঠিক আছে? তাহলে গ হবে এটা উত্তর। এবার যদি আসি নিচের কোনটা পেশির কাজে শক্তি যোগান দেয়? আচ্ছা, তো পেশির কাজে শক্তি যোগান দেয়, তুমি অপশন দেখে মানে হয়তো, আচ্ছা দেখি আমরা। তো আমাদের একটা ভুল ধারণা থাকে কি জানো? মানে আমাদের একটা ভুল ধারণা হলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি গ্লাইকোজেন কোথায় জমা থাকে, তোমাদের সবার হলো একটা কমন উত্তর হবে যে ভাইয়া গ্লাইকোজেন হলো লিভারে জমা থাকে। খুবই সুন্দর উত্তর। এটা আসলে উত্তর ভুল না, কিন্তু হলো উত্তর ইনকমপ্লিট। খালি লিভারে গ্লাইকোজেন জমা থাকে না, লিভারের পাশাপাশি আমরা যে জিনিসটাকে ইগনোর করে ফেলি সেটা হলো আমাদের মাসল বা পেশিতেও গ্লাইকোজেন প্রচুর পরিমাণে জমা থাকে, বেশ ভালো পরিমাণে জমা থাকে। এখন কথা হলো যে ভাই লিভারের গ্লাইকোজেন আর মাসলের গ্লাইকোজেন আসলে কাজ কি ভিন্ন? হ্যাঁ, আসলে কাজ ভিন্ন। দেখো, যখন তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন আমরা জানি না যে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে তখন লিভার থেকে এই গ্লাইকোজেন রক্তে চলে আসে, তাই না? সো একটু জমায় রাখছি, সেটা আবার যখন দরকার হবে বের করে ফেলবো। সো এখন ভালো কথা, লিভার মূলত হলো রক্তের সাথে রিলেটেড, মানে রক্তের সাথে রিলেটেড বলতে আর কি, যে রক্তে গ্লাইকোজেন কমে গেলে তখনও হলো ইনস্ট্যান্ট দিয়ে দেয়। আর যখন তোমার মাসেলে দরকার হবে ইনস্ট্যান্ট শক্তি, যে তুমি দৌড়াইতেছো, এই দৌড়ের মধ্যে শক্তি, তো দৌড়ের মধ্যে তোমার লিভার থেকে গ্লাইকোজেনোলাইসিস হয়ে গ্লুকোজ হতে হতে পা পর্যন্ত যেতে যেতে তো তুমি মুখ থুবড়ায় পড়ে যাবা, তাই না? ততক্ষণে সো রক্তে একটু দেরিতে আসলেও 2 মিনিট দেরি হলেও সমস্যা নাই, একটু হয়তো মাথা ঘোরাবে, একটু হয়তো দুর্বল লাগবে, বাট দৌড়ের মধ্যে তোমার মাসেলে শক্তি লাগবে, ওই সময় গ্লুকোজ শেষ, ওই সময় যদি লিভার থেকে 2 মিনিট পরে আসে, তুমি ওখানে ধুস করে পড়ে গেছো, পড়ে যায় তোমার 2 মিনিট পরে গ্লুকোজ এসে লাভ কি? সো মাসেলেরটা ইনস্ট্যান্ট এনার্জির জন্য দেয়, বা এটা এইভাবেই বলতে পারো যে হ্যাঁ ইনস্ট্যান্ট এনার্জির জন্য মাসেলেরটা ভেঙে যায়, ঠিক আছে? ইনস্ট্যান্ট এনার্জির জন্য। সো তাহলে কি এই ইনস্ট্যান্ট এনার্জির জন্য তো মাসেলের মধ্যেই রাখবা, কারণ মাসেলেরই তো লাগবে। সো এইটা মনে রাখো, তাহলে পেশির শক্তি যোগান দেয় গ্লাইকোজেনই, পেশির মধ্যেও গ্লাইকোজেন থাকে, আমাদের দুইটা এমসিকিউ হয়ে গেল। আচ্ছা, সো এখন চলো দেখি প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টা? সো প্রশ্নটা আসলে ঘুরানো পেঁচানো আমি বলবো না, অনেকে হয়তো এই প্রশ্নের এক্সিস্টেন্সও জানো না। অ্যামাইনো অ্যাসিড কিন্তু টোটাল 28টা। তোমরা বলতে পারো যে না ভাই আমি তো 20টা পড়ছি, আসলে দেখো 28টার মধ্যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর যেগুলো প্রোটিন তৈরি করে না, জাস্ট নরমালি অন্যান্য কাজে লাগে, তাদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। সো তাহলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হলো 20টা, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হলো তোমার বাকি 8টা। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কে আছে? অর্নিথিন। অর্নিথিন হলো বেস্ট এক্সাম্পল, কারণ অর্নিথিন দিয়ে কোনো প্রোটিন তৈরি হয় না। অর্নিথিন খালি কিসে হেল্প করে? ওই যে ইউরিয়া তৈরির সময় অর্নিথিন চক্রে হেল্প করে। সো এরকম 8টা আছে, বাট বছরের বেশিরভাগই 20টা প্রোটিনই, এরা প্রোটিন 20টা অ্যামাইনো অ্যাসিডই এরা প্রোটিন তৈরি করতে হেল্প করে। সো উত্তর কি হবে? 20টা। ওকে, উত্তর হবে 20টা। নিচের কোনটা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য নয়? আমরা যদি দেখি মানবদেহে বিদ্যমান সবগুলো অ্যামাইনো অ্যাসিড আলফা অ্যামাইনো অ্যাসিড, ইয়েস, মানবদেহে যা কিছু আছে আলফাই, গ্লুকোজও আছে, আলফা গ্লুকোজই পাওয়া যায়। এবার আসি পানিতে অদ্রবণীয়। ভাই অ্যামাইনো অ্যাসিড হলো
প্রোটিন ভেঙে ছোট ছোট টুকরা করে ফেলছো। তো এইটা কেন পানিতে দ্রবণীয় হবে না, অদ্রবণীয় কেন হবে? এইটাই আসলে ভুল, যেহেতু সত্য নয়, বৈশিষ্ট্য নয় চাইছে আমাদের, এটাই দেখা যাবে উত্তর হচ্ছে। তো বাকিগুলো দেখি ইউরিয়া সংশ্লেষণে সহায়তা করে। হ্যাঁ, মাত্রই অর্নিথিনের কথা বললাম, ও তো ইউরিয়া সংশ্লেষণে সহায়তা করেই। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টা, তার মানে এটাও সঠিক। যেহেতু বৈশিষ্ট্য নয় চাইছে, তার মানে পানিতে অদ্রবণীয়, এটা হলো বৈশিষ্ট্য নয়, পানিতে দ্রবণীয় হবে, যেটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড নয়। আচ্ছা, তো এখন দেখো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছি যে অ্যারোমেটিক হওয়ার জন্য একটা মানে চক্রাকার হওয়া লাগে, তাই না? বেনজিন রিং টিং যেগুলো আছে চক্রাকার হওয়া লাগে, চক্রিক হওয়া লাগে। তো এখন তুমি যদি চিন্তা করো যে ভাই গ্লাইসিন, আচ্ছা গ্লাইসিন বাদ দিই, ট্রিপ্টোফ্যান, তো ভাই ফ্যান, ধরো একটা ফ্যান, ফ্যানের একটা সুন্দর ছবি আঁকায়, তো ভাই ফ্যান আঁকায় ফেলছে, আরে সুন্দর একটা ছবি, কিছু একটা হয়েছে। সো ফ্যান কি চক্রাকারে ঘুরতে থাকে, তাহলে ট্রিপ্টোফ্যান কিন্তু অ্যারোমেটিক। আচ্ছা ফিনাইল, ভাই বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলেই তো তার আমরা ফিনাইল ডাকি, তাহলে ফিনাইল দেখে তুমি অটোমেটিক বুঝতেছো যে ফিনাইল একটা অ্যারোমেটিক যৌগ, কারণ বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে তাকে বলি ফিনাইল। মিথেন থেকে বের হলে বলি মিথাইল, বেনজিন থেকে বের হলে বেনজাইল বলি না, ফিনাইল বলি। বেনজাইলও বলে মনে হয় মাঝে মাঝে। সো গেল। আর টাইরোসিন, তো গাড়ির টায়ার, ভাই গাড়ির টায়ার কিরকম? গাড়ির টায়ারও হলো এরকম, হলো চক্রাকার, তাই না, চাকরিক। সো তাহলে টায়ার, ফ্যান, ফিনাইল এগুলো দেখলে এগুলো সব অ্যারোমেটিক হবে। আর যেটা একটা বাকি আছে গ্লাইসিন, এই গ্লাইসিন হলো হতভাগা, এই গ্লাইসিন হলো তোমার হতভাগা দিয়ে মানে অভাগা। তো এই অ্যালানিন, ভ্যালিন, গ্লাইসিন অভাগা, এই অভাগারা হলো তোমার কি, অভাগারা হলো অ্যালিফেটিক, অভাগা। অ্যালানিন, ভ্যালিন আর গ্লাইসিন এরা হলো অ্যালিফেটিক, অ্যারোমেটিক না। আচ্ছা, পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়? পেপটাইড বন্ধনী দেখা যায়, মাত্রই পড়াইলাম, প্রোটিনে। পেপটাইড প্রোটিন, তাই না, পলিপেপটাইড। আচ্ছা, পানিতে দ্রবণীয় সরল প্রোটিন কোনটা? আচ্ছা, এগুলোর মধ্যে সবথেকে পানিতে দ্রবণীয় একেবারে ডিরেক্ট লেখা আছে, সেটা হলো হিস্টোন। কারণ হলো হিস্টোন প্রোটিন, আবার তুমি কোথায় পড়ছো, হিস্টোন হলো আমাদের ক্রোমোজোমে থাকে। সো এটা পানিতে দ্রবণীয় হয়। এখন দ্রবণীয় দ্রবণীয় না এগুলো তো আসলে বোঝার জন্য বায়োকেমিস্ট্রির অনেক ডিপে যাওয়া লাগবে, বাট আপাতত পড়ে রাখো, মানে একটু বৈশিষ্ট্যগুলো দেখে রাখবা, যে যেরকম হলো হিস্টোনটা পানিতে দ্রবণীয় হয়। সবগুলোই সরল প্রোটিন, বাট হিস্টোনটা দ্রবণীয় হয়। খাবার চাল, চালের বা ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। সো যেহেতু অরাইজা স্যাটিভা, তাহলে এই জায়গা থেকে মনে রাখবা যে চালে যেই প্রোটিনটা থাকে সেটা হলো অরাইজানিন থাকে। আচ্ছা, আবার কনফিউজ হয় না যে ভাই চালে কেমনে প্রোটিন থাকে, চাল তো শর্করা টাইপের খাদ্য। ভাই শর্করা 90% আছে বা অনেক বেশি আছে, একটু হলেও প্রোটিন আছে বা অ্যামাইনো অ্যাসিড আছে। তো সেটার জন্য আসলে আমরা মেইনলি চালকে কার্বোহাইড্রেটই বলবো, বাট ওর ভিতরে প্রোটিন থাকলে তো আমরা ডিনাই করবো না, অল্প একটু আছে, সেটা হলো অরাইজানিন। ওকে, অরাইজানিন টাইপের আছে। হিমোগ্লোবিন কি টাইপের পদার্থ? আচ্ছা, গ্লোবিন দেখে আমরা বুঝতেছি এটা হলো একটা প্রোটিন। তো হিম যেহেতু যুক্ত আছে প্রোটিনের সাথে, সো প্রোটিন যদি একা একা থাকতো তাহলে বলতাম আমরা সরল প্রোটিন, বাট এর সাথে হিম বা একটা কালারফুল একটা অংশ যুক্ত আছে। সো এইটা তাহলে কি, প্রোটিনের সাথে অন্য কিছু যুক্ত থাকলে তখন সেটাকে আমরা যুগ্ম প্রোটিন বা যৌগিক প্রোটিন বলি, তাই না, যুগ্ম প্রোটিন বলি। সো তাহলে এখানে কোনটা হবে? এই যে যুগ্ম প্রোটিন, উত্তর হবে যুগ্ম প্রোটিন। ঠিক আছে, যুগ্ম প্রোটিন বলা হয় আমাদের। আচ্ছা, যুগ্ম প্রোটিনের যে এক্সাম্পল অনেকগুলো আছে, ফসফোপ্রোটিন, সালফোপ্রোটিন বা মেটালোপ্রোটিন, তাই না, এগুলো। আচ্ছা, কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? এটাও একটু মুখস্থ করতে হবে। বার্লি থেকে পাওয়া যায় হর্ডিন, ঠিক আছে, হর্ডিন বা হর্ডিং যেটাই উচ্চারণ করো। সো বার্লি থেকে পাওয়া যায়, এটা জব বার্লি থেকে হর্ডিন পাওয়া যায়। ঠিক আছে, জব বার্লি থেকেই কিন্তু আমরা হরলিক্স বানাই না, এটা একটু মনে রাখতে পারো। চাল থেকে পাই অরাইজেনিন। ভুট্টার নাম কি? ভুট্টার বৈজ্ঞানিক নাম হলো জিয়া মেইজ। তো যেহেতু জিয়া মেইজ হলো ভুট্টার বৈজ্ঞানিক নাম, তাহলে জিয়া থেকে জেইন আসছে। চালের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা, তাহলে অরাইজা থেকে আসছে অরাইজেনিন। আর ভুট্টা বা জব বার্লি থেকে আমরা পাই হরলিক্স, তাহলে হরলিক্স এর বানান কি ছিল? এটাই মনে ছিল, হরলিক্স। তো ওখান থেকে মনে রাখো যে হর্ডিন পাই জব ভুট্টা থেকে। ঠিক আছে, আচ্ছা। তো এখন চলো দেখি সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? ক্ষুদ্র, ক্ষুদ্রকে আমরা ক্ষুদ্র পড়বো না এখন থেকে, আমরা ক্ষুদ্র বাদ দিয়ে দিলাম, বয়কট করলাম ক্ষুদ্রকে, আমরা বলবো ছোট। তো ছোট মানে কি জানো? ছোট হলো প্রোটো, ছোট হলো প্রোটো। সো প্রোটো মানে কি? প্রোটামিন। ছোট হলো প্রোটো, তাহলে মনে রাখবো ছোট হলো প্রোটো। এই 7টা সরল প্রোটিন আছে তোমাদের বইতে, এর মধ্যে সব থেকে ছোট হলো প্রোটো, প্রোটামিন। আচ্ছা, প্রোলামিনের সাথে গুলায় যাইতো অনেকের, এই জন্য ছোট প্রোটো, ছোট প্রোটো এইভাবে মিলাই দিছি। আচ্ছা, এবার চলো আসি ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে। ডিমের সাদা অংশ আর কুসুম, তাই না, বললাম যে কুসুম হলো একেবারে গোল থাকে, তাই না, আমরা তো ডিম খাইছি। কুসুম থাকে গোল, আর সাদা অংশ থাকে একটু ডিম্বাকার টাইপের। সো এখন এই গোল অংশে কি থাকে জানো? গোলে থাকে গ্লোবিউলিন। তাহলে কুসুমের মধ্যে থাকে, গোলে থাকে গ্লোবিউলিন।
গ্লোব দেখছো না পৃথিবীর গ্লোব, তো গ্লোব মানে তো গোল, তাহলে গ্লোবিউলিন থাকে। আচ্ছা, আর হলো তোমার সাদা অংশে কি থাকে? সাদা অংশে হলো ইউজুয়ালি অ্যালবুমিন থাকে, ঠিক আছে, সাদা অংশে অ্যালবুমিন থাকে, সাদা অংশে অ্যালবুমিন থাকে, তাহলে উত্তর কি হবে? অ্যালবুমিন। তাহলে ডিমের সাদা অংশ যেহেতু চাইছে, অ্যালবুমিন হবে উত্তর। আচ্ছা, ধানের অরাইজেনিন কোন টাইপের প্রোটিন? অরাইজেনিন হয় পারলাম, অরাইজেনিন সরল প্রোটিনের কোনটার ভিতরে ছিল? তো তোমাদের যদি খেয়াল না থাকে, অরাইজেনিনটা হলো সরল প্রোটিনের গ্লুটালিনের ভিতরে ছিল, ঠিক আছে, গ্লুটালিনের ভিতরে ছিল। সো গ্লুটালিন একটু পড়তে পড়তে চলে আসবে, এগুলোর জন্য সবগুলোর জন্য টেকনিক লাগে না ভাই, টেকনিকে যদি সব দিতাম টেকনিক ভুলে ভুলে যাবা। রিডিং পড়তে 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 দেখবা যে মুখের আগায় চলে আসছে, ঠিক আছে, ঠোঁটস্থ হয়ে গেছে, যে আচ্ছা দেখলেই তুমি বুঝবা যে আচ্ছা গ্লুটালিনই হওয়ার কথা। আচ্ছা, সো এবার আসি নখে কোন ধরনের প্রোটিন থাকে? নখ, চুল, শিং, এগুলোতে হলো তোমার স্ক্লেরোপ্রোটিন থাকে, মানে স্কেলেটন টাইপের, একটু শক্ত শক্ত, তাই না, হাড্ডি। আর নখ তো তোমার বহিকঙ্কালের অংশ, তাই না, এন্ডোস্কেলেটনের অংশ, জুলজি চ্যাপ্টার 7 এ পড়ছি। সো হয়তো স্ক্লেরোপ্রোটিন স্কেলেটনের মতন, তো এটা দিয়ে মিলাই রাখতাম যে স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা, প্রাণীর চুল, নখে কোন ধরনের প্রোটিন থাকে? আচ্ছা, স্ক্লেরোপ্রোটিন তো খুঁজতা, তো অপশনে যেহেতু স্ক্লেরোপ্রোটিন নাই, এখানে আসবে কি চুলে, নখে। তোমরা জানো যে চুলে কেরাটিন ট্রিটমেন্ট দেয়, সো চুল, নখ এগুলোতে কেরাটিন থাকে, কোলাজেন টোলাজেন না, ফাইব্রিনও না, সাবস্ট্রেট তো পুরা বিক্রিয়ক বুঝাইতেছে, তাহলে এখানে কেরাটিন হবে। আচ্ছা, ডিমের কুসুমে মাত্র পড়াইলাম কুসুম গোল, তাহলে গোলে কি থাকে? গ্লোবিউলিন থাকে, গোলে থাকে গ্লোবিউলিন। আশা করি এগুলো টেকনিকগুলো কাজে দিবে, হালকা পাতলা টেকনিকগুলো কাজে দিবে। প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কোন অঙ্গাণু? প্রোটিন রাইবোসোম অংশগ্রহণ করে, রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়, তাই না, রাইবোসোম অংশগ্রহণ করে। এবার যদি আসি নিচের কোনটি সরল প্রোটিন নয়? সরল প্রোটিনের 7টা ছিল, তো দেখো অ্যালবুমিন ছিল, প্রোটামিন ছিল, গ্লোবিউলিন ছিল। গ্লাইকোপ্রোটিন তার মানে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট অংশ যুক্ত হয়েছে, গ্লাইকো দিয়ে কার্বোহাইড্রেট বোঝাচ্ছে, তাহলে কি নরমাল প্রোটিন হলো? প্রোটিনের সাথে এক্সট্রা জিনিসপাতি যুক্ত আছে, তাহলে এটা হলো কি, এটা একটা যুগ্ম প্রোটিন, সো তাহলে এটা উত্তর হবে না। আচ্ছা, মানে উত্তর এটাই হবে যে এটা আসলে না। আচ্ছা, কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়? এই যে একটা কঠিন প্রশ্ন, আমিও স্বীকার করবো এটা কঠিন প্রশ্ন। সো এগুলো একটু মুখস্থ রাখতে হয়, এটার কোনো টেকনিক বা বোঝানোর জিনিসপাতি এই জায়গায় লাগে না, বা বুঝে তোমার কোনো উপকার নাই। সো বা বুঝতে গেলে আসলে দরকারও পড়ে না। সো যেটা বলতেছিলাম, অ্যালকোহলের দ্রবীভূত, মনে থাকলে থাকলো, না থাকলে না থাকলো, যেটা হলো অ্যালকোহলের ভিতরে প্রোলামিন, ঠিক আছে, অ্যালকোহলে প্রোলামিন হয়। সো বা কেমনে মনে রাখতে পারো, আমি যদি ইনস্ট্যান্ট একটা টেকনিক বলি, দেখো 1 2 2 নাম্বার লেটারে ল আছে, আর প্রোলামিনেরও 2 নাম্বার লেটারে ল আছে, সো মিলায়ে পড়তে পারো। বাকি কারোর দেখো বাকিদের ল আছে, বাট 3 নাম্বারে আছে, 4 5 নাম্বারে আছে। সো যদি 2 নাম্বারে ল থাকে, অ্যালকোহলের মতো 2 নাম্বারে ল থাকে, তাহলে সেটা অ্যালকোহলে দ্রবীভূত হবে। খুবই বাজে একটা টেকনিক দিলাম, বাট টেকনিক দিয়ে দিলাম একটা। ক্ষুদ্র, ক্ষুদ্র তো এখন আশা করি কারো প্রবলেম হবে না, ক্ষুদ্র আমরা পড়বো না, ছোট, ছোট মানে প্রোটো, তাহলে কই গেল? প্রোটামিন, তাই না? এখন দেখো এই যে ছোট খাটো টেকনিক গুলোই তোমার অনেক হেল্প করবে। আমাদের প্রোটিন শেষ, এবার আসি লিপিড। লিপিড হলো, আমরা জানি যে লিপিড হলো প্রথমে যে ভাগ করে সরল লিপিড যেগুলো আছে, সরল লিপিডের ভিতরে ওইদিকে তো যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড আছে। তো সরল লিপিডটাই যেহেতু একটু পড়বো, তাহলে এখানে একটু দেখি। সরল লিপিডের ভিতরে স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে, আদর, স্নেহ, ভালোবাসা, আর এইদিকে আছে হলো তোমার মোম বা ওয়াক্স, তাই না? সো এখন কথা হলো, এই স্নেহর ভিতরে আবার যেগুলো 20 ডিগ্রির তে তোমার কক্ষ তাপমাত্রা এখানে 20 ডিগ্রি ধরা হয়েছে, বা এমনিতে 20 ডিগ্রি ধরা হয়েছে, তো যেগুলো 20 ডিগ্রিতে গলে যায় তাদেরকে বলা হয় তেল। গলা অবস্থায় আছে, যারা 20 ডিগ্রিতে গলে না তাদেরকে বলা হয় চর্বি। সো তার মানে তুমি বলো, উত্তর তো বলেই ফেললাম, চর্বি কাদেরকে বলবো? 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না, যে কক্ষ তাপমাত্রার কাছাকাছি 20 ডিগ্রিতে যারা গলবে না তাদেরকে আমরা চর্বি বলবো। লিপিড অদ্রবণীয় কোনটিতে? ভাই, লিপিডের সাথে তেলের সাথে কার শত্রুতা? পানির শত্রুতা। বাকিগুলো দেখো, বাকিগুলো সব কিন্তু মোটামুটি তোমার নন পোলার। সো লিপিড হলো নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, বাট লিপিড হলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। পানি হলো পোলার, সো পোলারে লিপিড হলো দ্রবীভূত হবে না, পোলারে লিপিড দ্রবীভূত হবে না, সো এর সাথে ওর শত্রুতা। এবার যদি আসি, মোম কোন ধরনের পদার্থ? মোম দেখাইলাম কি, ওয়াক্স বা মোম সরল লিপিডের ভিতরে ছিল লিপিড। মোম কিন্তু প্রোটিন না, জৈব অ্যাসিড, শর্করা, কোনোটার ভিতরে মোম যাচ্ছে না। আচ্ছা, লিপিড। এরপরে আসি লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। আচ্ছা, ভালো মতন যদি পড়ে থাকো লিপিডের অংশ, তোমরা জানো যে লেসিথিন, সেফালিন এগুলো সবই হলো ফসফোলিপিড, ঠিক আছে, ফসফোলিপিড। এগুলোর মধ্যে পড়ে লেসিথিন বাহক ধারণা পড়ছো বোটানির হলো চ্যাপ্টার 9-এ, তাই না, সক্রিয় এর ভিতরে। তারপরে সেফালিন তোমরা পড়ছো জুলজিতে, সেফালিন জুলজিতে কই পড়ছো? সেফালিন হলো প্ল্যাটিলেট থেকে বের হয়। তারপরে হলো তোমার, যাই হোক গেল, প্ল্যাটিলেটের হলো আবরণীর মধ্যে থাকে। সো ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিড, ওকে গেল, তাহলে ফসফোলিপিড। এবার আসি, রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? আমাদের ইউজুয়ালি কোলেস্টেরলকে আমরা খারাপ বলি, বাট হাই ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল যেটা আছে, এই এইচডিএল হলো ভালো। এইচডিএল হলো মহিলাদের বেশি থাকে, এই জন্য দেখবা যে তুমি লাস্ট যে মানুষটার কথা দেখছো যে হার্টে ব্লক ধরা পড়ছে বা হার্টের কোনো রোগে মারা গেছে, চিন্তা করো যে কার কথা লাস্ট শুনছিলা?
কোনো আত্মীয়-স্বজন হতে পারে, বাড়ির পাশের কেউ হতে পারে। দেখো যে কিন্তু সবাই দেখবা যে ইনভেরিয়েবলি তুমি পুরুষ মানুষের কথাই শুনছো যে হলো হার্ট অ্যাটাক করে বা হার্টের কোনো ব্লক ধরা পড়ে মারা গেছে। কারণ মহিলাদের হলো এইচডিএল বেশি থাকে, ওদের হলো ইউজুয়ালি হার্টের ব্লকের জন্য মারা যায় না, অন্য কোনো কারণ হতে পারে। আর এলডিএলটা হলো খারাপ কোলেস্টেরল, সো এইটা পুরুষদের বেশি থাকে। সো পুরুষদের খারাপটা বেশি থাকে, এলডিএল বেশি থাকে, এইচডিএল থাকে বাট কম থাকে। মহিলাদের হলো ভালোটা বেশি থাকে, এলডিএল থাকে বাট কম থাকে ওইটা আবার। সো গেল, এটা এইচডিএল ভালো। কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কোলেস্টেরল হলো লিপিডের ভিতরে পড়ো। সো কোলেস্টেরল প্রোটিনের ভিতরে পড়ো না, কোলেস্টেরল লিপিড জাতীয় পদার্থ। নিচের কোনটি উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে? টারপিনয়েড, তাই না? টারপিন, এই যে পুদিনা, তুলসী এগুলোতে টারপিন থাকে বা টারপিনয়েড থাকে, তো এগুলো সুগন্ধি তৈরি করে। আচ্ছা, এই যে তুলসী, পুদিনা, পাইন এগুলোতে কোন লিপিড পাওয়া যায়? টারপিন পাওয়া যায়। এই যে সুগন্ধি, মানে একই কথা ঘুরায় ফিরে বেশ কয়েকবার আসছে, জায়গাটা ভালো মতন পড়লেই তুমি পারবা। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? এই যে ইউজুয়ালি আমি সংখ্যা পড়াই না, বাট হলো যেগুলো অনুশীলনীতে থাকবে, প্লাস এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা, কারণ হলো প্রায় লিপিড প্রোফাইল টেস্ট করে, দেখবা যে কারো বয়স হয়ে যাচ্ছে, হার্টে প্রবলেম আছে, লিপিডের টেস্ট করতে দিবে ডাক্তাররা। তুমি যেহেতু ডাক্তার হতে চাচ্ছ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 0.15 থেকে 1.20 এরকম মেডিকেল টেস্ট রিলেটেড বা মেডিকেল রিলেটেড, তুমি বুঝতেছো যে ডাক্তারি বিদ্যা রিলেটেড কোনো যদি সংখ্যা বা কোনো কিছু পাও, একটু ভালো করে দেখো, কারণ হয়তো তোমার প্রশ্ন তো করবে ডাক্তাররা, সো হয়তো দিয়েও দিতে পারে এই টাইপের কয়েকটা ইনফো, তাদের চোখে বেশি পড়বে। আচ্ছা, কোনটি উদ্ভূত লিপিড? উদ্ভূত লিপিডের ভিতরে এখানে দেখো তেল, চর্বি সরল লিপিডে ছিল, মোমো সরল লিপিডের ভিতরেই ছিল, রাবার একমাত্র উদ্ভূত লিপিডের আন্ডারে পড়ে, সো রাবারটা হলো উদ্ভূত লিপিডের আন্ডারে যায়, ঠিক আছে? আচ্ছা, রাবার, স্টেরয়েড, তারপর হলো টারপিনস, এগুলো উদ্ভূত লিপিড। আচ্ছা, এবার আসে আর যৌগিক লিপিড কোনগুলো? যৌগিক লিপিড হলো ফসফোলিপিড, সালফোলিপিড, তাই না? গ্লাইকোলিপিড, এগুলো হলো যৌগিক লিপিড। নিচের কোনটি তেল জাতীয় লিপিড নয়? আচ্ছা, আমি একটা টেকনিক ইউজ করি যে তেল আর চর্বি, একটু আগে দেখাইলাম না যে স্নেহর ভিতরে আছে কি? স্নেহর ভিতরে আছে তেল আর চর্বি। সো আমি সবসময় মনে রাখতাম কি জানো? তেলের শেষে তেল হবে লিকনিক, ঠিক আছে? তেল হবে, তেলের শেষে হয় লিক থাকবে, নাহলে নিক থাকবে। টেকনিকটা কাজ করে অনেকদিন। আর চর্বি, যেটা চর্বির শেষে কি হবে? চর্বি জাতীয় ফ্যাটি অ্যাসিড যেগুলো, সেগুলো শেষে টিক রিক থাকবে। সো দেখো, টিক রিক বলতে গলা শক্ত করা লাগতেছে, চর্বি শক্ত, আর লিকনিক নরম করে বলা যাচ্ছে। সো মানে আমার কাছে মনে হতো। সো এটা হলো টেকনিক। লিকনিক থাকলে সেটা চোখ বন্ধ করে তেল, আর টিকরিক থাকলে কোনো কিছু শেষে সেটা হলো চোখ বন্ধ করে চর্বি। তাহলে দেখি অলিক, এটা হলো তেল, তাহলে তেল জাতীয় লিপিড নয় চাইছে, চর্বি চাইছে। তেল, লিক, তেল, নিক, তেল, টিক, টিক, তাহলে টিক, এই টিক হলো তোমাদের হবে কি? আহ চর্বি। ওকে, এটা তোমাদের অনুশীলনী প্লাসের প্রথম এডিশনে একটু ভুল ছিল, সো পরে আমরা নতুন এডিশনে ঠিক করে দিব, বাট যারা এখন দেখতেছো তারা এটাই পড়ে রাখো, এটা ঠিক আমি যেটা বললাম। এবার সে নিচের কোনটা মুরগির ডিম আর মাছে প্রচুর পরিমাণে থাকে? লেসিথিন থাকে, ঠিক আছে? কুসুমে হলো লেসিথিন প্রচুর পরিমাণে থাকে, ভালো এটা। এবার আসি, মানুষের করোনারি থ্রম্বোসিস রোগ করে কোনটা? মাত্র বললাম যে হৃদরোগ। করোনারি থ্রম্বোসিস হার্টের তোমার হলো থ্রম্বোসিস, রক্ত জমাট বাধায় দিচ্ছে, তাহলে সেটার করে কি? খারাপটা। ভালো ছিল এইচডিএল আর খারাপ হলো এলডিএল, তাহলে এলডিএল করে। ভাই স্টার্চ আর কাইটিন দুধ ভাত, ওরা এখানে খেলাই নিবই না ওদেরকে। আচ্ছা, এলডিএল কোন জাতীয় জৈব রাসায়নিক পদার্থ? পড়তেছি ভাই লিপিডের মধ্যে, তো লিপিডের মধ্যে কিছু একটা হবে, কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতেছো ভাই সবই তো লিপিডের মধ্যে, কি করলাম এটা? তো দেখো, তোমরা এলডিএলটার ফুল ফর্ম যদি বলো, এলডিএল কে আসলে আমরা এলডিএলই ডাকি, যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, বাট এর শেষে আমাদের ম্যাডামরা খুবই রাগ করে যদি আমরা ফুল নামটা না বলি। এর আসলে ফুল নাম হলো কি জানো? খালি এলডিএল এর ফুল নাম না, এর ফুল নাম হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বলতে হয় একে, ঠিক আছে? আমাদের প্রফে এগুলো জিজ্ঞেস করে, মানে আমার এক যে ম্যাডাম ধরছিল, সে ম্যাডাম বলছিল যে কোলেস্টেরল বলো এর নামের শেষে। সো এলডিএল একটা কোলেস্টেরল, এইচডিএল একটা কোলেস্টেরল। সো তাহলে এইটা হলো স্টেরয়েডের আন্ডারে যাবে, কোলেস্টেরল স্টেরয়েডের আন্ডারে যাবে। ওকে, নিচের কোনটা লিপিড পরিপাককারী এনজাইম? আমরা জানি যে কোনো পরিপাককারী এনজাইম হলে শেষে এস যোগ করে দেয়, সো লিপিড এস। তো লিপিড এস দিয়ে শুনতে খুব খারাপ দেখা যাচ্ছিল সায়েন্টিস্টদের কাছে, আল্লাহ মালুম কেন। সো ওরা নাম চেঞ্জ করে দিয়েছে লাইপেজ, ঠিক আছে? লাইপেজ নাম দিছে, লিপিড যোগ এস থেকে লাইপেজ নাম দিছে। তাহলে লাইপেজ সুক্রোজকে ভাঙে, সেলুলোজকে ভাঙে, ইনভার্টেজ তো ওই যে চিনিটাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট করে। সো যাই হোক, গেল। এবার আসি, কোনটিতে কিটো গ্রুপ থাকে? তার মানে আমরা জানি যে অ্যালডিহাইড কার্যকরী মূলকের ভিত্তিতে কার্বোহাইড্রেটের ভিতরে অ্যালডোজ ছিল আর কিটোজ ছিল। সো রাইবোজও একটা অ্যালডোজ, রাইবোজের কিটোজ ভার্সন হলো রাইবুলোজ। গ্লুকোজও একটা অ্যালডোজ, এরিথ্রোজও অ্যালডোজ, এরিথ্রোজের হলো কিটোজ ভার্সন হলো এরিথ্রোলোজ, তাই না? সো এখানে ফ্রুক্টোজই একা পড়ে গেছে। ফ্রুক্টোজ আমরা জানি সবাই, এইটুকু অংশ সবাই অন্তত ভালো করে পড়ছি, ফ্রুক্টোজ হলো একটা কিটোজ, ঠিক আছে? ফ্রুক্টোজ হলো একটা কিটোজ।
কাছের দিক থেকে কোন জোড়া বেশি সাদৃশ্যপূর্ণ? দেখো তুমি চোখ বন্ধ করে একবার রিডিং, চোখ বন্ধ না, চোখ খুলে একবার রিডিং দাও। এডিপি এটিপি, ডিএনএ এটিপি, ভাই ডিএনএ আর এটিপির মধ্যে কোনো সম্পর্ক নাই, আরএনএ এডিপির মধ্যে সম্পর্ক নাই, ডিএনএ এফএডির মধ্যে ভাই সম্পর্ক নাই। মানে এদের মধ্যে যতটুকু না ভালো সম্পর্ক আছে, ওদের মধ্যে ঘুরায় পেঁচে অনেক সম্পর্ক হয়তো ঘুরায় পেঁচে বের করা সম্ভব, বাট এডিপি আর এটিপি চোখ বন্ধ করে সব থেকে ক্লোজেস্ট। একটা ফসফরাস যুক্ত করে দিলে এডিপি থেকে এটিপি হয়ে যায়, ফটোফসফোরাইলেশন বা ফসফোরাইলেশন, এটা ইজিলি হয়। সো আমরা দেখলাম যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশের জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কি বলা হয়। আচ্ছা একটু তাহলে এনজাইম পুরোটাই পড়াই দিই। এনজাইম আছে তোমার হলো দুই রকমের, ঠিক আছে, এনজাইম আছে তোমার দুই রকমের। সো কি কি, একটা হলো সরল এনজাইম আর একটা হলো যৌগিক এনজাইম বা যুগ্ম এনজাইম, কনজুগেটেড এনজাইম, ঠিক আছে, সরল আর হলো কনজুগেটেড এনজাইম। সো এই কনজুগেটেড যে এনজাইম আছে, অর্থাৎ কোনো কিছু এর সাথে যুক্ত আছে, খালি প্রোটিন না, তো কনজুগেটেড এনজাইম তাহলে কি আমরা ভাঙলে দুইটা অংশ পাবো। কনজুগেটেড এনজাইমের ভিতরে একটা হলো প্রোটিন অংশ পাবো, আর প্রোটিন বাদে আদার নন প্রোটিন কিছু পাবো। সো নন প্রোটিন মানেই যে হলো নন প্রোটিন পাবো। আচ্ছা নন প্রোটিন মানে কি সেটা আসতেছি পরে। তো এই যে প্রোটিন অংশ যেটুকু পাইলাম, একে হলো আদর করে ডাকা হয় কি, একে ডাকা হয় হলো তোমার অ্যাপো এনজাইম, ঠিক আছে, প্রোটিন অংশটাকে ডাকা হয় অ্যাপো এনজাইম, ঠিক আছে, প্রোটিন অংশটা। আর এইদিকে নন প্রোটিন যে অংশটা আছে, নন প্রোটিন অংশটাকে আমরা যদি ভাগ করি, নন প্রোটিন হতে পারে যে সেটা হলো মেটাল টাইপের কিছু, হতে পারে সেটা কি বলে জৈব পদার্থই, মেটাল না, হয়তো কার্বোহাইড্রেট বা লিপিড, মানে এই টাইপের কিছু একটা হতে পারে, যে আচ্ছা নন মেটাল বা জৈব কিছু একটা, অর্গানিক কিছু একটা হতে পারে। সো তাহলে এই দুইটা হতে পারে নন প্রোটিন সাবস্টেন্স। তাহলে নন প্রোটিন সাবস্টেন্স যদি জৈব হয়, তখন ওকে আদর করে ডাকা হয় কোএনজাইম, মানে ওকে এখনো এনজাইম স্বীকৃতি দিতেছে, মানে অলমোস্ট এনজাইম স্বীকৃতি দিতেছে, যে এনজাইমেরই তো তুমি ছোট ভাই বা পাশে আছো, কোএনজাইম। বাট যেটা মেটাল, ওইটা আসলে মেটাল আমরা কি মনে রাখবো, যে মেটাল টেটাল তো একটু ফ্যাক্টরি ট্যাক্টরিতে থাকে। সো এটা হলো কো ফ্যাক্টর বলে, তখন একে আর কো এনজাইম স্বীকৃতি দিতে চায় না, একে হলো কো ফ্যাক্টর ডাকে। তাহলে এবার এত কিছু বুঝাই দিলাম, এবার পরীক্ষায় প্রশ্নটা কি আসছে চলো দেখি। জৈব রাসায়নিক পদার্থ যদি হয়, নন প্রোটিনটা যদি জৈব রাসায়নিক হয়, মানে মেটাল না হয়, জৈব রাসায়নিক হলে কি, জৈব যেহেতু, ওকে এনজাইম ডাকতে অনেক ইচ্ছা করতেছে, সো ওকে কোএনজাইম ডাকবো, ঠিক আছে। আর কোফ্যাক্টর ডাকি যদি হলো এটা জৈব রাসায়নিক না হয়ে মেটাল বা ধাতু টাইপের কিছু হতো, ওকে। আচ্ছা এই যে অপ্রোটিন অংশ ধাতু হলে তাকে কি বলবো, তাহলে এখন আর পড়াইতে হচ্ছে না, বলে আসলাম কোফ্যাক্টর বলবো। আচ্ছা প্রোটিন আর একটা নন প্রোটিন অংশ নিয়ে তৈরি হলে তাকে কি বলবো, কনজুগেটেড এনজাইম। কনজুগেটেড এর বাংলা কোনটা হবে, সংযুক্ত হবে, জটিল না, সংযুক্ত হবে। কনজুগেটেড মানে সংযুক্ত, ঠিক আছে, কমপ্লেক্স বলি নাই, কনজুগেটেড বলছি, কমপ্লেক্স মানে জটিল, ওকে। আচ্ছা তো এখন চলো দেখি নিচের কোনটা উৎসেচকের উপাদান। যদি উৎসেচক বলতে এখানে এনজাইম বোঝাইতেছে, উৎসেচক হলো এনজাইমের বাংলা। সো প্রোটিন, তাই না, প্রোটিন, লিপিড টিপিড থাকে না, প্রোটিন থাকে, এনজাইম পুরোটাই হলো প্রোটিন বেশিরভাগ ক্ষেত্রে। সো কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়, এনজাইমের বৈশিষ্ট্য আসলে প্রোটিনের বৈশিষ্ট্য, চলো একটু মিলাই। এটা তাপ সংবেদনশীল নয়, এটা ডাহা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা কেন বলতেছি ভাই, তাপ দিলে তুমি দেখো ডিম, ডিম কি তাপ দিলে সংবেদনশীল না, নরম মানে সরি লিকুইড থেকে শক্ত হয়ে যাচ্ছে। তাহলে ডিম তো একটা প্রোটিন, ডিম যদি হলো তাপ সংবেদনশীল হয়, এনজাইম কোন ক্ষেতের মূলা, এনজাইমও তো একটা প্রোটিন, তাহলে এনজাইম হলো তোমার তাপ সংবেদনশীল হবে। বাকিগুলো দেখো যে এনজাইম হলো প্রোটিন, এটা কলয়েডের মতন, প্রোটিন কলয়েডের মতন থাকতেছে, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। ওই যে আমরা জানি যে পিএইচ 2 তে ট্রিপসিন কাজ করে, পেপসিন কাজ করে, তারপর 4 এ হলো ট্রিপসিন কাজ করে। সো তার মানে কি পিএইচ দিয়ে নিয়ন্ত্রিত হয়, এক এক পিএইচ এক একটা ভালো কাজ করে। সো তাপ সংবেদনশীল নয়, এটা মিথ্যা কথা, তাপ সংবেদনশীল এরা। এনজাইমের বৈশিষ্ট্য নয় কোনটা, এনজাইম হলো প্রোটিন, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, এনজাইমের কার্যকারিতার জন্য পানির প্রয়োজনীয়তা নেই, এনজাইম তাপপ্রবণ। আরে এটা তো ঠিক করে ফেলছে, সমস্যা করছে, পানির প্রয়োজনীয়তা নেই। এইটা ভাই এনজাইম, পানি থাকতেই হবে এনজাইম কাজ করার জন্য, পানি যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে এনজাইম কাজ করবে না, ওকে। সো মানে একটা সলিউশন থাকা লাগবে, এনজাইম শুকনো জায়গায় কাজ করতে পারবে না, ওকে। সো তাহলে গেল। তালাচাবি মতবাদ দায়কে, তালাচাবি মতবাদ যে দিছে সেই কোষ রসায়ন চ্যাপ্টারে 3টা কাজ করছে, মানে বিশাল কাহিনী করছে। কোষ রসায়ন চ্যাপ্টার বলা যায় যে এই বান্দার জন্যই পড়া লাগতেছে, এমিল ফিশার। সো একটু 3টা কাজ একসাথে করে দিই। এমিল ফিশার একেবারে শুরুতে কার্বোহাইড্রেটের মধ্যে রাইবোজ আবিষ্কার করছে, উফ পেইনফুল একটা জিনিস। এমিল ফিশার তারপরে অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করছে, যে হলো প্রোটিনের যে ক্ষুদ্রতম ইউনিট অ্যামাইনো অ্যাসিড, এটা হলো এমিল ফিশার বলছে। তারপর হলো এই যে তালাচাবি মতবাদ, লক অ্যান্ড কি মতবাদ, এনজাইম, তার মানে এনজাইমের মধ্যে এসে তালাচাবি। এই বেটা খালি একটা কাজই করে নাই, লিপিডের মধ্যে কিছু বলে নাই, ঠিক আছে, লিপিডের মধ্যে বললে 16 আনা পূর্ণ হয়ে যেত। সো এই চ্যাপ্টারে এমিল ফিশার 3টা কাজ করছে, দেখো আমি তাহলে একসাথে পড়লাম যেন আমার মনে থাকে যে এমিল ফিশার কি কি কাজ করছে। সো তাহলে এমিল ফিশার তালাচাবি দিছিল, কত সালে তালাচাবি দেয়। আচ্ছা এখন কথা হলো যে আমি ইউজুয়ালি তোমাদেরকে কখনোই সাল পড়তে বলি না, কিন্তু যেটা তোমার অনুশীলনীতে ডিরেক্ট দিয়ে দিছে সেটা আসলে কোনো বাছ বিচার নাই। অনুশীলনীতে যদি যত যাই দিক, বিশেষ করে বায়োলজি, কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা, যত যাই দিক না কেন, বুয়েট টুয়েট লেভেলের কেমিস্ট্রি ফিজিক্সে বুয়েট টুয়েট লেভেলের ম্যাথ বাদে, ঠিক আছে, যত যাই তাছাড়া দিক, সাল দিক, সংখ্যা দিক, সেটা অন্তত পড়ে রাখবা। সাল দিছে বলে কি আবার এইটা পাকনামি করো না যে ভাই এই চ্যাপ্টারে সব সাল পড়ে ফেলবো, না, যেটা দিছে
খালি এটাই পড়ো। ইভেন এটাও না আসার সম্ভাবনা আছে, বাট আসলে এই একটাই আসবে, আসলে আর কোনো সাল আসবে না, এটুকু বিশ্বাস রাখো, ঠিক আছে? তো এটা হলো 1890 সাল। এবার আসি যে উৎসেচক এটিপি এর সহায়তায় 2 বা ততোধিক সাবস্ট্রেটকে সংযুক্ত করে। আচ্ছা, তার মানে যোগ করে, জোড়া লাগায়। মনে রাখবা যে লাগাই কি, জোড়া লাগাই, লাগাই হলো লাইগেজ। এর থেকে আর সহজ কোনো কিছু নাই, এটা হলো সব থেকে সহজ এনজাইম। এর কাজ মনে রাখ, মানে বাকিগুলোও সহজ বুঝা পড়লে তো মেইন ক্লাস আশা করি করবা। সো তাহলে লাগাই হলো লাইগেজ, ঠিক আছে? তো লাগাই হলো লাইগেজ। আচ্ছা, আইসোমারেজ আইসোমার তৈরি করে, তাহলে দেখলাম। এনজাইমের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় কে? তো মনে রাখবা কি জানো, কর্মক্ষমতা কমায় দেয় কে মনে রাখবা, তাহলে বাড়ায় দেয় কে অটোমেটিক মনে পড়ে যাবে। কর্মক্ষমতা কমায় কারা? যারা কর্মক্ষমতা কমাইতেছে। ধরো তুমি পড়াশোনা করতে যাইতেছো, তোমার এক বন্ধু কল দিয়ে বলতেছে যে আরে কি পড়াশোনা করবে, তো এরা আসলে নিজেরাও কাজ করে না, তোমারও কাজ করতে বাধা দেয়। তো যারা কমায় তারা আসলে অকাজ করে, ঠিক আছে? তারা আসলে অকাজ করে। সো যেহেতু অকাজ করে, তো এটা দিয়ে মনে রাখবা অকাজ করে না, তাহলে এরা হলো এজি, কপার আর জিঙ্ক। এরা হলো অকাজ করে, এদের কোনো কাজ কাম নাই, আরেকজনের কাজের মধ্যে ঝামেলা করে। সো তাহলে এই তিনজন বাদে বাকি যারা, এরা তিনজন কমায় দেয়, ঠিক আছে? তাহলে বাড়ায় দেবে কারা? এরা তিনজন বাদ দিয়ে। এজি কমায় দেয়, জিঙ্ক কমায় দেয়, কপার কমায় দেয়, তাহলে ম্যাঙ্গানিজ হবে উত্তর, ম্যাঙ্গানিজ বাড়ায় দেয়। তোমাদের মনে আছে কিনা চ্যাপ্টার 9-এ উদ্ভিদ শারীরতত্ত্বে ফটোহাইড্রোলাইসিস মানে ফটোলাইসিসের, পানির ফটোলাইসিসের সময় ম্যাঙ্গানিজ হেল্প করতেছিল। আচ্ছা, গবাদি পশুর ঘাসকে হজম করতে সহায়তা করে কোন এনজাইম? ঘাস তো সেলুলোজ, সেলুলোজ হজম করবে সেলুলেজ, প্রোটিন টোটিন তো না, সেলুলেজ। ওকে, সো গেল। এরপরে যদি আসি, ফার্মেন্টেশন ঘটে কিসের ফলে? ফার্মেন্টেশন আমরা কেমিস্ট্রিতেও পড়ছি, ওই যে স্টার্চ থেকে ইথাইল অ্যালকোহল ভিনেগার তৈরি করা। সো সেই ক্ষেত্রে জাইমেজ এনজাইম হেল্প করতেছে, বাকি কোনো এনজাইমই কিন্তু ফার্মেন্টেশনে হেল্প করে না, জাইমেজ করে, ছত্রাক থেকে আসা জাইমেজ। জাইলুলোজ থেকে, জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট করতেছে। দেখে তোমার খুবই লোভ লাগতেছে, আরে ভাই জাইলুলোজ থেকে রাইবোলোজ, আইসোমারেজ মেরে দিই। আইসোমার তো আইসোমার তৈরি করে কারা? আমরা খুবই সহজে জানি, আইসোমার তৈরি করে আইসোমারেজ এনজাইম। সো এটা দিয়ে দেওয়ার অনেক লোভ জাগলেও একটু নিজেকে থামাও, কারণ এরা আইসোমার ট্রু, বাট আইসোমারের ভিতরে একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, এপিমার। আইসোমারের ভিতর তোমরা এই এপিমার নামটাও দেখছো, যে আরে ভাই তাই তো এপিমার দেখছি, এপিমার আর আইসোমারের মধ্যে পার্থক্য কি? আমি তো ভাবতাম এপিমার আর আইসোমার একই জিনিস, আবার অনেকে ভাবতে আচ্ছা ডিফারেন্ট জিনিস, বাট কখনো ভাবো না যে ডিফারেন্টটা কিভাবে। আচ্ছা, সহজ ভাষায় যদি বলি, একেবারে সহজ ভাষায়, কোনো জটিল কিছু না, আইসোমার আর এপিমার, ঠিক আছে? আইসোমারটুকু রাখে, আইসোমার আর এপিমার। আইসোমার বলতে বোঝাইতেছে যে এর মধ্যে অনেক চেঞ্জ আসে, মানে ধরো যে গাঠনিক সংকেত, ঠিক আছে, গাঠনিক সংকেত সেম আছে, সেম মৌলগুলোই আছে, সেম সেম সংখ্যায় মৌলগুলো আছে, বাট আইসোমার মানে অনেক চেঞ্জ, এইদিকে এদিক থেকে খুলে ওইদিকে গেছে, এই সেই হাবিজাবি 717, অনেক পরিবর্তন। এটা হলো সহজ কথায় অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন, মাল্টিপল জায়গায় চেঞ্জ। আর এপিমার বলা হয় তখনই আইসোমারের ভিতরে, হ্যাঁ এপিমারও একরকম আইসোমারই, বাট বলা হয় যখন মাত্র একটা চেঞ্জ থাকে, বা একটা বা দুইটা চেঞ্জ থাকে, ঠিক আছে? একটা চেঞ্জকেই আমরা ইউজুয়ালি এপিমার বলি, ঠিক আছে? একটা চেঞ্জকে ইউজুয়ালি এপিমার বলি, বা একটা বা দুইটা সর্বোচ্চ চেঞ্জকে আমরা এপিমার বলি। তার মানে কম চেঞ্জ যদি হয় তাহলে সেটা হলো এপিমার, আর অনেক বেশি চেঞ্জ হচ্ছে আইসোমার। তোমার প্রত্যেকটা এপিমারই কিন্তু আইসোমারের ভিতরে পড়ে, বাট আইসোমার গুলো সব এপিমারের মধ্যে আসবে না। সো তাহলে এখানে আইসোমারেজ অপশনেও আছে, এপিমারেজও আছে। আইসোমারেজ দেওয়া থেকে এপিমারেজটা বেটার, বইতে ডিরেক্ট দেওয়া আছে, প্লাস আমরা বুঝলামও যে এপিমার বলাটা এখানে সব থেকে ভালো, এপিমার বলাটা ভালো। ওকে, সো আমরা তাহলে এপিমারেজ দিব। মানুষের চোখের ছানি অপারেশন করে, চোখের ছানি অপারেশন করার সময় প্রোটিন গলাইতে হয়। সো প্রোটিন বিগালককারী একটা প্রোটিওলাইটিক এনজাইমের নাম বলো। এখানে যা দেখতেছো তার মধ্যে হ্যাঁ প্রোটিওলাইটিক আছে, পেপসিন আছে একটা প্রোটিওলাইটিক, ট্রিপসিন আছে প্রোটিওলাইটিক। সো তোমরা যদি বই পড়ে থাকো তাহলে জানো জোসেফ স্পিনা ওই ট্রিপসিন দিয়ে একটা ছোট্ট ছিদ্র করে তারপরে ওখান থেকে হলো লেন্সটা বের করে ফেলছিল। সো ট্রিপসিন দিয়ে চোখের ছানির আমাদের অপারেশনটা করা হয়। সো তোমাদেরকে থ্যাংক ইউ। এই চ্যাপ্টারে কয়টাই ছিল অনুশীলনের এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট, বা যেগুলো কি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আরো কয়েকটা আছে কম বেশি, বাট সেগুলো একটু আনইম্পর্টেন্ট, বা এর ভিতরেই থিওরির ভিতরেই কাভার হয়ে গেছে। তো সেগুলো তোমরা অনুশীলনী প্লাস থেকে প্র্যাকটিস করে নিবা, আর বাকি ক্লাসগুলো করে ফেলো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।